দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বাংলাদেশের আওয়ামী লীগের অধীনস্থ শেখ হাসিনা সরকার। দীর্ঘ এই সময়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে খুবই ভালো সম্পর্ক ছিল বাংলাদেশের। তাছাড়া দুই দেশের মাঝে রয়েছে দ্বিপাক্ষিক বিভিন্ন প্রকল্পের চুক্তি, সেই সঙ্গে রয়েছে এদেশে ভারতের বিশাল পরিমাণের বিনিয়োগ। তবে এই সম্পর্কের জন্য বাংলাদেশের অধিকাংশ জনগণ কখনো কখনো এর বিরোধিতাও করেছে। বিশেষ করে ভারতকে চট্টগ্রাম বন্দর, পায়রা বন্দর ব্যবহার করতে দেওয়া, সেই সাথে রেলপথ ব্যবহার করতে দেওয়া, যার ফলে দেশের বিশাল একটি জনগোষ্ঠী এর বিরোধিতা করেছে। তবে গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর এসব প্রকল্প বা চুক্তির ভবিষ্যৎ কী হতে পারে এ ব্যাপারে রয়েছে নানান জনের নানান মত। এসবের ভবিষ্যৎ নিয়ে অনেকেই চিন্তিত বা জানতে আগ্রহী। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ভারতের ৫টি বিদ্যুৎ সংস্থার বাংলাদেশের কাছে মোট বকেয়া রয়েছে $1 বিলিয়ন। এর মধ্যে আদানি পাওয়ারের রয়েছে প্রায় $80 কোটি। এই সংস্থাটির ঝাড়খণ্ডের গোড্ডায় একটি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তাদের উৎপাদিত তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যত বিদ্যুৎ রয়েছে সবগুলোই বাংলাদেশে রপ্তানি করা হয়। এমন অবস্থায় আদানি পাওয়ারও রয়েছে বিশাল বিড়ম্বনায়। বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই দিতে তারা বিদ্যুৎ কেন্দ্রে যথেষ্ট পরিমাণের অর্থ বিনিয়োগ করেছে। তবে বেশ কিছুদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে বাংলাদেশের কাছে আদানির বিশাল পরিমাণের পাওনা রয়েছে। তাহলে খুব সহজেই প্রশ্ন আসে যে এতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ যে বিদ্যুৎ ব্যবহার করেছে নিশ্চয়ই সেই বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করেছে। তাহলে কি করে আদানি গ্রুপ এত বিশাল পরিমাণের বকেয়া বাংলাদেশ থেকে পায়? আমার মনে হয় বাংলাদেশের যে পরিমাণের বিদ্যুৎ খাত রয়েছে সেখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে এর জন্য জিজ্ঞাসাবাদ করা উচিত। তবে এসব চুক্তি থেকে যদি বাংলাদেশ সরকার সরে আসে তাহলে আদানি পাওয়ার যেমন সমস্যায় পড়বে, তেমনিভাবে বাংলাদেশকেও নতুন সাপ্লায়ারকে দ্রুত খুঁজে বের করতে হবে। অপরদিকে আদানি পাওয়ার গ্রুপকে খুঁজতে হবে নতুন কোনো আমদানিকারক দেশকে। বিদ্যুৎ খাত ছাড়াও বাংলাদেশের অসংখ্য খাতে ভারতের বিনিয়োগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বিনিয়োগের একটি প্রতিবেদন ঘাটলে দেখা যায় আওয়ামী লীগ সরকার যখন ১৯৯৬ সালে ক্ষমতায় আসে সেই থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশের ব্যাংকিং খাতে ভারতের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে। এই খাতে ভারতের বিনিয়োগ প্রায় $১৭৮ মিলিয়ন। দ্বিতীয় অবস্থানে রয়েছে টেক্সটাইল খাত, সেখানে নানান ধরনের ভারতের ব্যবসায়ীরা বিনিয়োগ করেছে $১২০ মিলিয়নেরও বেশি অর্থ। এছাড়া খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে $18 মিলিয়ন, বাণিজ্যে $14 মিলিয়ন, রাসায়নিক ও ওষুধ শিল্পে $29 মিলিয়ন। অপরদিকে চামড়া শিল্পে $30 মিলিয়ন, কৃষি ও মৎস্য খাতে $8 মিলিয়ন, নির্মাণ খাতে $4 মিলিয়ন, বিমা খাতে $7 মিলিয়ন বিনিয়োগ করেছে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যবসায়ী। এছাড়াও অন্যান্য খাতে ভারতের বিনিয়োগ রয়েছে $172 মিলিয়ন, যার মধ্যে তথ্য প্রযুক্তি, পণ্য পরিবহন, মোবাইল খাত, ধাতব শিল্প, ভোজ্য তেল, সিমেন্ট, যন্ত্রপাতি, মোটরসাইকেলের সংযোজন ইত্যাদি খাত রয়েছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত তাদের বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে জনবল সরিয়ে নিচ্ছে। ঢাকা পোস্ট গত ৩রা সেপ্টেম্বর একটি নিউজ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশ থেকে ভারতের বৃহত্তর বহুজাতিক ফ্যাশন ব্র্যান্ড রেইমন্ড তাদের ব্যবসা গুটিয়ে নেবে। কোম্পানির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক গৌতম সিংহানিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় প্রতিষ্ঠানগুলোর এসব বিনিয়োগ থেকে সরে দাঁড়ানোর জন্য বাংলাদেশের জনগণ দিচ্ছে ভিন্ন ভিন্ন মত। কেউ কেউ বলছেন হাসিনা দেশে নেই, তাই এদেশে ভারতের খানাও নেই, তাই আস্তে আস্তে এসব ভারতীয় প্রতিষ্ঠান নিজেদের গুটিয়ে নেবে। আবার কেউ কেউ বলছেন দুর্নীতির দায়ে মামলা হতে পারে, এই ভয়ে পালিয়ে যাচ্ছে ভারতীয় প্রতিষ্ঠানগুলো। তবে বাংলাদেশে ভারতের বিনিয়োগের ভবিষ্যৎ কী হবে তা হয়তো এখন থেকেই আন্দাজ করা হচ্ছে। এসব বিনিয়োগ থেকে ভারত সরে দাঁড়ালে বাংলাদেশের অর্থনীতিতে বিশাল বড় এক ধাক্কা আসবে তা বলা বাহুল্য। তবে কেউ কেউ আশার বাণী দেখছেন এই ভেবে ভারতীয় আধিপত্য শেষ হলে উন্নত দেশসহ এশিয়ার অন্যান্য দেশগুলো বাংলাদেশে স্বাধীনভাবে বিনিয়োগ করতে এগিয়ে আসবে, তৈরি হবে অর্থনীতির নতুন সম্ভাবনা। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটির উপর ভিত্তি করে আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।